জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা ইরান বলেছে। ইরানের কোনো খুচরা বা চুনোপুটি সাংবাদিক এ কথা বললে অন্য কথা ছিল। ইরানের পার্লামেন্ট স্পিকার জনাব গালিবাফ এ কথা বলেছেন। আপনাদের সামনে তার টুইট রয়েছে। তিনি বলেছেন যে এই যুদ্ধের সরাসরি নিয়ম হলো হয় সব কিছু, না হয় কিছুই না। যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারবো না, সেখানে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত ও পাকা না হয়, তবে কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা তখনই সম্ভব যখন আমেরিকা সেখানে থাকবে না। আমরা বারবার বলেছি যে স্ট্রেট অফ হরমুজের পরিস্থিতি যুদ্ধের আগের মতো থাকবে না। অর্থাৎ গালিবাফ বলেই দিয়েছেন যে আমরা যদি নিরাপদ না থাকি, তবে কেউ নিরাপদ থাকবে না। ইরান ইউরোপকে সতর্ক করে দিয়েছে। ইউরোপের দেশগুলোকে ইরান বলেছে, যেসব ইউরোপীয় দেশ আমাদের উপর আক্রমণ চালানোর জন্য আমাদের শত্রুকে তাদের মাটি ও আকাশ সীমা ব্যবহার করতে দেবে, তারা সরাসরি আমাদের শত্রু হিসেবে গণ্য হবে। ইরান এও বলেছে যে যদি আমাদের ব্রিজ এবং পাওয়ার প্ল্যান্টে হামলা চালানো হয়, তবে মনে রাখবেন এই অঞ্চলে যারা আছে সবার পরিকাঠামোর উপর হামলা চালানো হবে। পুরো মধ্যপ্রাচ্যকেই হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের কর্মকর্তা বলেছেন, সমুদ্রে যত জাহাজের পরিচালক আছেন, আপনারা শিশু হত্যাকারী আমেরিকার উপর ভরসা করবেন না। আমরা যে গাইডলাইন জারি করেছি এবং হরমুজের যে পথ নির্দেশ করেছে, সেটাই অনুসরণ করবেন। আমার বন্ধুরা, আইআরজিসির কমান্ডার তো এমন হুমকি দিয়েছেন যে এখন মনে হচ্ছে যুদ্ধ অনেক দূর গড়িয়ে যাবে। আইআরজিসির কমান্ডার বলেছেন, আমাদের পাওয়ার প্ল্যান্ট ও পরিকাঠামো যদি আরও হামলা হয়, তবে আমরা পুরো অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব। শুধু ইরানের কথা বলা হচ্ছে না, আশেপাশে যারা আছেন সবার পরিকাঠামোই হামলা হবে এবং সেখানে আলো নিভে যাবে। মনে হচ্ছে ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কারণ ইরানের যত কর্মকর্তা আছেন সবাই একই ধরনের বক্তব্য দিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইট হলো, আমাদের প্রতিরক্ষা নীতি একদম পরিষ্কার, চোখের বদলে চোখ। অর্থাৎ শত্রু আমাদের উপর যে ধরনের হামলা চালাবে, আমরাও জবাবে তাদের উপর ঠিক তেমনই হামলা চালাবো, যেমনটা তারা আমাদের উপর চালিয়েছে। ইরান সরকার এই বিবৃতি দিয়েছে যে যুদ্ধ এখন এক নতুন ধাপে পৌঁছাচ্ছে, এটি এক নতুন মোড়ের দিকে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বড় হুমকি দিয়েছেন। হুমকিটা ছিল এই যে ইরান যদি হামলা চালায়, তবে আমরা ইরানের ব্রিজ এবং তাদের যে ইউরেনিয়াম প্লান্ট রয়েছে সেগুলোর উপর হামলা চালাবো। এরপর ইরানের সরকারি কর্মকর্তা মোহাম্মদ মারান্দি এই টুইটটি রিটুইট করে বলেছেন, ঠিক আছে, তাহলে এবার কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ইউএই এবং ওমান খালি করার সময় এসে গেছে। অর্থাৎ এটি একটি সরকারি সতর্কবার্তা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ইরানের শীর্ষ কর্মকর্তা বলছেন যে এখন আরবদের খালি করতে হবে। এই সমস্ত আরব দেশকে নিজেদের ঘাঁটি খালি করতে হবে, নিজেদের কোম্পানি বন্ধ করে দিতে হবে। ইরান এমন এক বিপজ্জনক মোড় নিয়েছে যা ধারণাও করা যায় না। ট্রাম্প টুইট খেলত, আজ প্রথমবারের মতো ইরান টুইট খেলল। ট্রাম্পের সেই হুমকি দেওয়া বক্তব্যকে ইরানি সরকারের আরেক কর্মকর্তা খানদুজি রিটুইট করে লিখেছেন, এটা তো কেবল শুরু। আমেরিকার যেসব সেনা নিজেদের ঘর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এসেছে, তা তোমার জন্য এসেছে। আর তাদের মৃত্যুতে তোমার কি মাথায় ব্যথা হচ্ছে? তেলের দাম যখন হু করে বেড়ে যাবে, তখন তোমার কষ্ট আরও বাড়বে। নিজের সৈন্যদেরকে তাদের পরিবারের কাছে ফেরত পাঠাও, নয়তো এক ফোঁটা তেলও তোমাদের ওখানে পৌঁছাবে না এবং আমেরিকার একটা সৈন্য নিজের ঘরে ফিরতে পারবে না। ইরান সরকার এবং আইআরজিসির বক্তব্য দেখে মনে হচ্ছে পরিস্থিতি অনেকটাই বিগড়ে গেছে। এই দেখুন, আল জাজিরাও নিশ্চিত করেছে যে ইরান হুমকি দিয়ে বলেছে, যদি আমাদের পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ ও পরিকাঠামোয় আরও হামলা চালানো হয়, তবে আমরা পুরো অঞ্চলে হামলা চালানো শুরু করে দেব। যেসব আরব দেশ আমেরিকাকে সমর্থন করে এবং আরবের যেসব দেশ ইসরায়েল ও আমেরিকার সঙ্গ দেয়, সেখানে হামলা শুরু হবে। আমার বন্ধুরা, ছোটবেলায় আমরা একটা গল্প শুনেছিলাম না, আঙুর ফল টক? শিয়াল যখন লাফিয়েও আঙুর ফল পেল না, তখন খাওয়ার সময় বদনাম করতে করতে গেল যে আমার তো আঙুর চায় না, আঙুর খুব টক, আঙুরের চেয়ে অন্য জিনিস ভালো। ঠিক একই অবস্থা হয়েছে গোলাপি শুকরের। একবার তার চেহারাটা দেখুন, জোর করে হাঁকডাক দেওয়া ট্রাম্পের মুখের ফোলাভাবটা দেখুন। সে বলেছে, আজ সকাল পর্যন্ত বলেছিল যে হরমুজ আমরা নিয়ন্ত্রণ করছি। এখন যখন দেখছে যে ইরান পেছনে হটছে না, তখন সে বলছে আমাদের হরমুজের কোনো দরকারই নেই। নাও ভাই নাও, দরকার নেই। দখল নিতে পারলো না, তা এখন বলছে দরকার নেই। এরপর সে আরও বলল, আমরা ওদের ধ্বংস করে দিয়েছে। আর তারপর বলছে ওরা এখন চুক্তির জন্য রাজি হচ্ছে না, ইরান চুক্তিতে রাজি হচ্ছে না। অথচ এই শুকরটাই এতদিন বলছিল ওরা আমাদের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে। তো কোথায় কথা বলার জন্য ছটফট করছে? তুই তো নিজেই উল্টে গেলি। তারপর ডোনাল্ড ট্রাম্প বলল, ওরা জলদি আমাদের সাথে কথা বলবে, জলদি আলোচনার টেবিলে আসবে। অর্থাৎ বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, সারা বিশ্ববাসীকে ইরানের আরও একটি বিজয়ের শুভেচ্ছা।
গোলাপী শুকর আবার তার কথা থেকে পোল্টি খেল এবং স্বীকার করে নিল যে ইরান কোনো আলোচনা করছে না। শিপিং ইনসাইডার কোম্পানি অর্গানাইজেশন নিজে বলেছে, ভাই এই দেখুন রিপোর্ট, আমেরিকা আর তাদের দালালেরা বলছে হরমুজ নাকি খোলা আছে, কিন্তু সেখান দিয়ে কোনো জাহাজ যাচ্ছে না। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হরমুজ বন্ধ রয়েছে এবং তা ইরানের নিয়ন্ত্রণে আছে। ওদিকে মোসাদের নতুন ডিরেক্টর লেজ নাড়তে নাড়তে আমেরিকা পৌঁছাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সে ইরানের উপর হামলা চালানোর বিষয়ে কথা বলবে। ইরানকে আক্রমণ করা থেকে আমেরিকা ইসরায়েলকে আটকে রেখেছিল এবং এখনও আটকে রেখেছে। তো এটা পরিষ্কার যে ইসরায়েলও এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে ব্রিটেন তাদের দূতাবাস কর্মী এবং নাগরিকদের ইরান থেকে বের করে নিয়েছে। গতকাল ব্রিটেন অনুমতি দিয়ে দিয়েছে, আমাদের ঘাঁটি ব্যবহার করো, ইরানের উপর হামলা করো। এখন বুলগেরিয়াও আমেরিকাকে অনুমোদন দিয়ে দিয়েছে, আমাদের মাটি ও আকাশ সীমা ব্যবহার করে ফাইটার জেটে জ্বালানি ভরো এবং ইরানের উপর হামলা চালাও। ইরানকে এখন সতর্ক হতে হবে। এখন আমেরিকা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যে আমরা ইরানের উপর বড় ধরনের হামলা চালাতে যাচ্ছি, অনেক বড় হামলা, এবং ইরানের যেসব পর্বতমালার চূড়া রয়েছে আমরা সেগুলো উড়িয়ে দিতে যাচ্ছি। আমেরিকা দাবি করেছে যে স্ট্রেট অফ হরমুজে আমরা ইরানের 9টি জাহাজকে পেছনে হটিয়ে দিয়েছি। ইরানের ভেতরে এ কোন শক্তি কাজ করছে? ইরান তো অলৌকিক কাণ্ড ঘটাচ্ছে ভাই, যেন জাদু হচ্ছে। আমেরিকা মাত্র 3 দিন আগে যে ব্রিজ উড়িয়ে দিয়েছিল, এই দেখুন, ব্রিজ উড়িয়ে দেওয়ার পর রাতারাতি ইরান সে কাঁচা রাস্তা সমান করে একেবারে চীনাদের মতো রাতারাতি পাকা সড়ক বানিয়ে ফেলেছে। সম্মানিত প্রিয় দর্শক, আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে রাশিয়া ইরানকে ব্যাপক সাহায্য করছে। সিআইএর যেসব সুবিধা, ঘাঁটি এবং গোপন স্থান রয়েছে সেগুলোর সঠিক অবস্থান জানিয়ে পুরোপুরি তথ্য দিয়ে ইরানের মাধ্যমে হামলা করানো হচ্ছে। ইরান তার পুরো শক্তি দিয়ে হামলা চালাচ্ছে এবং রাশিয়া ইরানকে ড্রোন প্রযুক্তিও শেয়ার করছে। ওদিকে মার্কিন কর্মকর্তাদের এটাও বক্তব্য যে গ্রাউন্ড অপারেশন চালানো ছাড়া আমেরিকা স্ট্রেট অফ হরমুজ নিয়ন্ত্রণ করতে পারবে না। গালফ কোঅপারেশন কাউন্সিলের হিজরা, যে নাকি ফিলিস্তিনিদের জন্য কথা বলতে পারেনি, যে গাজার জন্য টু শব্দও করেনি, সে এখন জাতিসংঘকে বলছে ইরানকে যেন তারা এ অঞ্চলে হামলা বন্ধ করতে বলে। লাল সাগরের দিক থেকে ভারতগামী 2টি জাহাজকে হুতিরা হুমকি দিয়েছিল। সে হুমকির পর জাহাজ 2টি আবার পেছনে ঘুরে চলে গেছে। সম্মানিত বন্ধুরা, আগে এরা বলতো যে আমাদের কোনো সেনা মারা যায়নি, কিন্তু এই ছবিটা দেখুন, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের শীর্ষ কমান্ডার ও নেতারা উপস্থিত রয়েছেন। ইরানের হামলায় যেসব মার্কিন সেনা নিহত হয়েছে তাদের লাশ, তাদের দেহের টুকরোগুলো যখন পৌঁছেছে তখন সেগুলো গ্রহণ করার জন্য ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন। জর্ডান ও ইসরায়েলের একদম মাঝখান থেকে, অর্থাৎ সীমান্ত এলাকা থেকে একটি বিমান উড্ডয়ন করেছে, ঠিক আছে, এবং সেই বিমানটি ব্রিটেনে গেছে। বলা হচ্ছে ইরানের হামলায় আহত মার্কিন সৈন্যদের বিমানে করে চিকিৎসার জন্য ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন তো এখন সব বিমান সংস্থাকে নির্দেশ দিয়ে দিয়েছে যে জর্ডানের উপর দিয়ে যেন কোনো বিমান না ওড়ে। ওদিকে ইরান আরও এক দাঙ্গাবাজকে ফাঁসি দিয়ে দিয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে আমেরিকা ও ইসরায়েলের ইশারায় ইরানে দাঙ্গা উস্কে দিয়েছিল। ইরান বলেছে যে তাদের যে পিক্স মাউন্টেন রয়েছে সেখানে কোনো অবৈধ কাজকর্ম হচ্ছে না এবং সেখানে কোনো ইউরেনিয়ামের কেন্দ্রও নেই। ফ্রান্সের শিপিং কোম্পানি তো আরেক খেলা খেলে দিয়েছে। আগে তারা প্রতি কন্টেইনারের জন্য মাত্র $65 নিত, এখন তারা সেই দাম বাড়িয়ে প্রতি কন্টেইনারের খরচ $1500 করে দিয়েছে। এটা তো কেবল শুরু, এখন দেখো সামনে আর কি কি হয়। তেহরানে যে জুম্মার নামাজ হয়েছে সে নামাজের পর ইমাম যে ভাষণ দিয়েছেন, যে ইমামের নাম হাজি আলী আকবরী, তিনি জুম্মার ভাষণে স্পষ্ট ভাষায় বলেছেন খামেনির হত্যাকাণ্ডে যারা ভূমিকা রেখেছে আমরা তাদের সবাইকে জাহান্নামে পাঠাবো। এখন সীমান্তের কাছে ইরানের যেসব গ্রামে দূর দূরান্তে ইরানি গ্রামবাসীরা থাকেন, এই দেখুন তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে অস্ত্র রয়েছে, তারা অস্ত্রে গুলি ভরছেন। তাদের বিশ্বাস যে আমেরিকা গ্রাউন্ড অপারেশন চালাবে, তাই তারা নিজেদের দেশের জন্য লড়াই করা ও প্রাণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্প্রতি একটি বয়ানে বলেছেন যে ইরানের সাথে যা ঘটল তা দেখে যেসব দেশের কাছে পরমাণু অস্ত্র নেই তারা এখন ভাবছে ইরানের কাছে পরমাণু অস্ত্র না থাকা সত্ত্বেও যখন তাদের সাথে এমন ঘটনা ঘটছে তখন ভবিষ্যতে যদি আমাদের সাথে এমনটা হয় তবে আমরা কিভাবে নিজেদের সুরক্ষিত করব। তাই এখন তারা চিন্তা ভাবনা করতে বাধ্য হচ্ছে যে তাদের কাছে পরমাণু অস্ত্র থাকা উচিত। ওদিকে ইরান ইরাকের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, আর হামলা শুরু হতেই আমেরিকা তা আটকানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, জর্ডানের সাইরেন বাজছে। ইরানের এই 2 জন সৈনিক একটি বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন, কিন্তু তা না পেরে বিস্ফোরণ ঘটে এবং দুজনেই মারা যান। গত রাতে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের 2টি জাহাজে হামলা চালিয়েছে, বাব আল মানদেব প্রণালী পার হতে দেয়নি। এই ঘটনায় সৌদি আরব কি করলো এবং পাকিস্তান কি বলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে।
আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি হরমুজ প্রণালীতেও দুটি জাহাজে হামলা হয়েছে, একটি জাহাজে আগুন ধরে গেছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে। এখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $96.27। গতকালকের চেয়েও সেটা বেড়ে গেছে। আর এক ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যে তেল, তার দাম $94.07। পরিস্থিতি যেখানে যাচ্ছে তাতে মনে হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজার মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে। এদিকে জর্দানে নিহত মার্কিন সেনাদের লাশ আমেরিকায় পৌঁছানোর পর সেই সমস্ত লাশ গ্রহণ করার আগে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেনা হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। এবং তিনি বলেছেন, ইরানের উপরে বোমা হামলা চালানোর জন্য বোমারু বিমানগুলো প্রস্তুত করা হচ্ছে। আমরা এর প্রস্তুতির কথা কিন্তু কম বেশি জানতেও পারছি। কিন্তু ইরান কি করবে? ইরান পরিষ্কার করে ঘোষণা দিয়েছে, 2-3টা ঘোষণা আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা আছে যে তারা চোখের বদলে চোখ এই নীতি অনুসরণ করবে সামরিক ক্ষেত্রে এখন থেকে। এপাশে ইরানের সামরিক বাহিনীর যিনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া, তিনি বলেছেন ইরানের সামরিক বাহিনী আগের চেয়ে বেশি প্রস্তুত এবং আমেরিকা যদি স্থল অভিযান চালাতে যায় তাহলে তারা মারাত্মক রকমের বিপর্যয়ের মুখে পড়বে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে একই জায়গায় তিনি বলেন যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে চায় না, এই জন্য তাদেরকে মূল্য দিতে হবে। একবার বললেন ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে, আবার তিনি বলছেন যে চুক্তি চায় না, এর জন্য মূল্য দিতে হবে। আসলে বাস্তবতা কি? অন্যদিকে গতকাল জর্দানের প্রিন্স হাসান এবং প্রিন্স ফয়সাল বিমান ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছিল। এই হামলায় 8টি মার্কিন MQ-9 রিপার ড্রোন, একদম ব্র্যান্ড নিউ রিপার ড্রোন ধ্বংস হয়েছে এবং 2টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় 2টি ভারী অর্থাৎ হেভি হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং কয়েকজন সেনা হতাহত হয়েছে। এপাশে সামাজিক মাধ্যমে আরেকটি খবর ছড়িয়েছে, গত রাতে দেখলাম কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে আমেরিকা তাদের সমস্ত বিমান এবং সেনা সরিয়ে নিয়েছে, একদম খালি। এর কারণ কি? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লাগবে আর আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমরা আলোচনা একেবারে শুরু করি। বাব আল মানদেব প্রণালীতে হুতি সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের 2টি জাহাজে হামলা চালিয়েছে গত রাতে। এখনো পর্যন্ত কেউ কেউ বলছে হামলার দাবি করেছে, বাট এ নিয়ে কিন্তু পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে আলোচনা পর্যন্ত হয়ে গেছে। হামলায় একটি জাহাজে আগুন ধরে গেছে, সেই ভিডিও ছড়িয়ে পড়েছে, আর একটি জাহাজ ফিরে গেছে। তার মানে ইয়েমেন একদম কার্যকরভাবে তারা যে কথা বলেছিল ঠিক সেইভাবেই বাব আল মানদেব প্রণালীতে সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ বাস্তবায়ন করা শুরু করেছে। ইয়েমেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সৌদি আরব গত 11-12 বছর ধরে যে অবরোধ দিয়ে রেখেছে ইয়েমেনের বিশেষ করে সানা ভিত্তিক যে সরকার, তাদের বিরুদ্ধে আকাশপথে, নৌপথে এবং স্থলপথে, তার জবাবে এই হুতি সমর্থিত সরকার সৌদি আরবের বিরুদ্ধে এই ব্যবস্থা নিল। সেক্ষেত্রে এখন হয় ইয়েমেনের সাথে হুতিদের সাথে যুদ্ধ করতে হবে সৌদি আরবকে, অথবা একটা মীমাংসায় আসতে হবে। এই প্রেক্ষাপটে অর্থাৎ এই যে সৌদি জাহাজের উপর হামলা চালালো, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন। গতকাল পাকিস্তান যে বিবৃতি দিয়েছিল তাতে পাকিস্তানের এই যুদ্ধ সংঘাতে জড়িয়ে পড়ার একটা সমূহ আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আশঙ্কা করছিলাম যে এই বাব আল মানদেব প্রণালীকে কেন্দ্র করে পাকিস্তানও কি যুদ্ধে জড়িয়ে যায় কিনা। কিন্তু এখন পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরবের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সেই আলাপে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখনই পাকিস্তান জড়িয়ে যাচ্ছে না বা যায়নি। শেহবাজ শরীফ বলেছেন যে হুতিরা যে কাজ করেছে, অর্থাৎ ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী যেটা করেছে সেটা নিন্দাযোগ্য, গ্রহণযোগ্য না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পাকিস্তান সৌদি আরবের পাশে আছে। অনেকটা সান্ত্বনামূলক কথা। 2025 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে
যে নিরাপত্তা বা প্রতিরক্ষা চুক্তি সই হয়েছিল, যে চুক্তির কারণে পাকিস্তান সৌদি আরবের পক্ষে যুদ্ধ করতে বাধ্য, সেই চুক্তির অনুসারে পাকিস্তান কিন্তু এখনই জড়িয়ে গেল না, বা সেই রকম কোনো আলামত আপাতত দেখা যাচ্ছে না। দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় যায়। তবে পাকিস্তান যদি এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেক বেশি নাজুক হবে এবং পাকিস্তানের নিজের অবস্থান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। তার প্রতিদ্বন্দ্বী যে ভারত, ইসরায়েল, তারা কিন্তু সুযোগ নেবে। এই বিষয়গুলো পাকিস্তানকে নিশ্চয়ই মাথায় রাখতে হচ্ছে। দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায়। এদিকে আমি এখানেই বলে রাখি, তেল এবং তেলবাহী জাহাজের যখন প্রশ্ন আসলো সেখানে আরো কয়েকটা খবর আছে, আমি সেই খবরগুলো এখানেই দিয়ে দিই। গতকাল বাব আল মানদেব প্রণালীতে এই হামলার পর হরমুজ প্রণালীতেও কিন্তু দুটো জাহাজে হামলা হয়েছে, একটি জাহাজে আগুন ধরে যায়। ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক জাহাজগুলো, আন্তর্জাতিক কোম্পানিগুলো বা জাহাজ কোম্পানিগুলো ইরানের নির্দেশিত পথে চলাচল করবে, ততক্ষণ পর্যন্ত এরকম হামলা চলতে থাকবে। আমেরিকার নিরাপত্তায় যেন কোনো জাহাজ চলাচল না করে। ইরান বলছে নিরাপত্তা আমরাই দেব এবং আমাদের নির্দেশিত পথেই চলতে হবে, তাছাড়া কোনো জাহাজ নিরাপদ থাকবে না। যখন এইরকম পরিস্থিতি, তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজ বৃহস্পতিবার 23 জুলাই আরো অনেক বেড়ে গেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $96.27। আর আগেই বলেছি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, যেটা আমেরিকান অয়েল, তার দাম হচ্ছে $94.07। তারপরে এটাই হচ্ছে তেলের বাজারে সবচেয়ে বেশি দাম। তো হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালীর যে পরিস্থিতি, তাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং আরো অনেক বেশি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গ্যাসের দামও তাই। এবং এর প্রেক্ষাপটে আন্তর্জাতিক অর্থনীতি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে। এখনই যদি এই বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমাদের বাংলাদেশের মতো ছোট ছোট যে সমস্ত দেশ বা ছোট অর্থনীতির দেশ যেগুলো আছে, তারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। এখনই এই ব্যাপারে আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রতিও একান্তই অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভব হয় তাহলে এখনই উদ্যোগ নেওয়া উচিত, যাতে এই সংকটের দ্রুত সমাধান করা যায়। বিশেষ করে সৌদি আরবের সাথে, পাকিস্তানের সাথে এবং ইয়েমেনের সাথে, ইরানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে, এই সমস্ত দেশগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সংকট দ্রুত নিরসন করা দরকার। এদিকে গত 11 মার্চ হরমুজ প্রণালীতে ইরানের হামলার শিকার হয়েছিল থাইল্যান্ডের একটি জাহাজ মায়ুরি নারী। এই জাহাজে 3 জন নাবিক নিহত হয়েছিল এবং 3 জন নাবিক বেঁচে যায়। সেই নাবিকেরা আজকে ওই জাহাজ কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করেছে। তারা বলেছে যে ইরানের হুঁশিয়ারি অমান্য করে আমাদেরকে এই জাহাজ চালানোর নির্দেশ দিয়েছিল মালিক পক্ষ। মালিকের এই অমান্য করার কারণে 3 জন নাবিক নিহত হয়েছে এবং আমরা সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছি। এই যে সংকট, এই যে ক্ষয়ক্ষতি, জীবনের ঝুঁকি বা ক্ষতি হলো এবং তাদের চাকরিও চলে গেছে সম্ভবত, এই ক্ষতিপূরণ বাবদ মালিককে ব্যবস্থা নিতে হবে, এই জন্য সেই জাহাজের মালিকের বিরুদ্ধে মামলা করেছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরান, সৌদি আরব, আমেরিকা, এখানকার কি পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে একে একে আলোচনা করি। আমেরিকান টাইম গতকাল বুধবার এবং বাংলাদেশ টাইম আজ বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে সামরিক বাজেট পাশ হয়েছে $1.5 ট্রিলিয়ন। গত বছর এই সামরিক বাজেট ছিল $900 বিলিয়ন, আর সেখানে $1.5 ট্রিলিয়ন মানে $600 বিলিয়ন বাড়ানো হলো। তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা এই বছরে ব্যাপকভাবে যুদ্ধ বিগ্রহে জড়িত হবে এবং প্রচুর পরিমাণে অস্ত্র এবং সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে, মোটামুটি তাতে বোঝা যাচ্ছে। যার কারণে এত বিরাট ব্যাপক বাজেট, $1.5 ট্রিলিয়ন মানে কল্পনার বাইরে। বিশ্বের সামরিক ইতিহাসে এটি প্রথম এত বড় বাজেট আমেরিকা দিল। এই বাজেট পাশের ব্যাপারে অবশ্যই ডেমোক্র্যাটরা চরমভাবে বিরোধিতা করেছে। এমনকি রিপাবলিকান দলের 7 জন, ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান দল, তার 7 জন সদস্য এই বিলের বিরোধিতা করেছে, এই বাজেটের। তো 216 ভোট পড়েছে বাজেটের পক্ষে, $1.5 ট্রিলিয়ন বাজেটের পক্ষে, আর 212 ভোট পড়েছে বিপক্ষে। ডেমোক্র্যাট দল থেকে 6 জন বিলের পক্ষে ভোট দিয়েছে আর রিপাবলিকান দলের 7 জন বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তার মানে খুব ন্যারো ভোটে, অর্থাৎ 16 আর 12, 216, 212, 4 ভোটের ব্যবধানে এই বাজেট পাস হয়েছে। কিন্তু অনেক প্রতিনিধি পরিষদের সদস্য তারা
আশা করছেন যে এই বাজেট সিনেটে গিয়ে আটকে যাবে, এত বড় বিশাল বাজেট পাস হবে না। আমরা বুঝতেই পারছি এত বড় বিশাল বাজেট করার মানেই হচ্ছে আমেরিকা আরো বেশি অ্যাগ্রেসিভ হবে, ইরান মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের যুদ্ধ করবে এবং এর জন্য তাদের প্রয়োজনীয় সামরিক অস্ত্র, রসদ, সরঞ্জাম এগুলো তৈরি করবে। আমেরিকা এত বিরাট বাজেট করতে কেন বাধ্য হচ্ছে? বাধ্য হচ্ছে বলতে কেন করছে? সেটা এই কারণে যে ইরানের সাথে যুদ্ধ করতে এসে দেখে যে মহাবিপদে পড়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আমরা বিশ্বের একটি অন্যতম শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি। তো এই যুদ্ধ করতে এসে প্রতিদিন লাশ যাচ্ছে, আহত হচ্ছে, মার্কিন সেনারা প্রচুর পরিমাণে বিমান, ড্রোন, রাডার এ সমস্ত ধ্বংস হচ্ছে, ঘাঁটি ধ্বংস হচ্ছে। এগুলো ঠিকঠাক করতে হবে। মধ্যপ্রাচ্যে যদি ধরে রাখতে হয় তাদের অবস্থান, তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে জিততে হবে। এবং সেই জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এই যে সেনা নিহত হলো, এই সেনা হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে এবং তিনি নতুন করে ইরানের বিরুদ্ধে হামলা চালাবেন। এই জন্য বোমারু বিমান প্রস্তুত হচ্ছে বলে ঘোষণা করেছেন। ইরানও এ ব্যাপারে প্রস্তুত এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা এখন শুধুমাত্র প্রতিরোধমূলক হামলা চালাবো না, আমরা এখন এই নীতি অনুসরণ করবো চোখের বদলে চোখ। অর্থাৎ আমেরিকা যেভাবে হামলা চালাবে, যে রকমের হত্যাকাণ্ড চালাবে, হয়তো ইরানের সামরিক বাহিনীও মার্কিন বাহিনীর উপরে একই রকমের হামলা চালাবে। এপাশে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরাম ইনিয়া তিনি বলেছেন, এখন ইরানের বাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং যুদ্ধবিরতির যে ঘটনাটা গেল, এই যুদ্ধবিরতির সময় ইরান কিন্তু নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করে তুলতে পেরেছে এবং আগের অভিজ্ঞতার আলোকে ইরান এখন নতুন করে স্ট্র্যাটেজি সাজিয়েছে। নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন নতুন কৌশল তারা অবলম্বন করবে এবং আমেরিকা যদি ভুলক্রমে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে তারা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। তারা টিকতে পারবে না ইরানের সামরিক বাহিনীর মুখে এবং এই নতুন কৌশলের কাছে তারা বিপর্যস্ত হয়ে পড়বে। কি কৌশল তিনি তা বলেননি। এদিকে সৌদি আরবের সাথে আমেরিকা একটা চুক্তি করেছে, পরমাণু চুক্তি। এই পরমাণু চুক্তির অধীনে সৌদি আরব কিন্তু ইউরেনিয়াম এনরিচ করতে পারবে, সমৃদ্ধ করতে পারবে। এখানে দুটো প্রত্যাশা ছিল ইসরায়েলের, সে দুটোর একটাও এখানে হয়নি। একটা প্রত্যাশা ছিল যে সৌদি আরব যাতে সামরিক দিকে এই পরমাণু কর্মসূচি ডাইভার্ট করতে না পারে, তার একটা ক্লজ থাকবে, ব্যারিয়ার থাকবে, যাতে কোনো মতেই সামরিক দিকে এই পরমাণু কর্মসূচি পরিচালিত করতে না পারে। কিন্তু সেই ক্লজ নাকি নেই, এক। আর দুই হচ্ছে ইসরায়েলের প্রত্যাশা ছিল এই চুক্তির বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে চাপ দেবে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করতে হবে। কিন্তু এই চুক্তিতে এইরকম কোনো শর্ত, এরকম কোনো ক্লজ নেই। তাহলে ইসরায়েলের আশা আপাতত ভঙ্গ হলো। কিন্তু আমার বিশ্লেষণ ভিন্ন জায়গায়, সেটা হচ্ছে পরমাণু কর্মসূচি যখন ইরান পরিচালনা করে তখন সেটা নিষিদ্ধ হয়ে যায়, সেটা হারাম হয়। আর সৌদি আরবকে যখন পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার দেওয়া হয় এবং ইউরেনিয়াম এনরিচ করা, সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হয় এবং সেখানে কোনো ক্লজ নেই, সেটা হালাল হয় কি করে? এই যে মার্কিন সরকারের দ্বৈত অবস্থান সব সময়, এই দ্বৈত অবস্থান আসলে কোথায় গিয়ে শেষ হবে? কেন এইরকম তারা করবে? এই মুহূর্তে সৌদি আরবের সাথে পরমাণু চুক্তি করার একটা কারণ, বড় কারণ থাকতে পারে। সৌদি আরব কিন্তু এই যুদ্ধে আমেরিকাকে এখন খুব বেশি একটা ফেভার করছে না। ফেভার যদি না করে তাহলে সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানের বিপরীতে সবচেয়ে বড় শক্তি। সেই বড় শক্তি যদি আমেরিকার হাত থেকে সরে যায় তাহলে আমেরিকার এখানে থাকে কি? এই জন্য সৌদি আরবকে পক্ষে রাখার জন্য, তাকে ম্যানেজ করার জন্য এই পরমাণু কর্মসূচি দিল। ঠিকই সময়ের ব্যবধানে তারা প্রয়োজন মতো চেপে ধরবে। সৌদি আরব যে ফ্রি হ্যান্ডে এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তারা ঠিকই একসময় চেপে ধরবে। এই কর্মসূচি পরিচালনা করতে গেলে তোমাকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, ইসরায়েলের সাথে সম্পর্ক করো, আবার আরো আরো অনেক শর্ত দিতে পারে। এই মুহূর্তে হয়তো ফ্রি স্টাইলে সবকিছু দিয়ে দিল মনে হচ্ছে। এটা আমেরিকা বোঝা বেশ কঠিন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে ম্যানিলায় আসিয়ানের সম্মেলনে তিনি বলেছেন যে ইরান চুক্তির জন্য পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে উঠেছে। একই বক্তব্য তারপরেই বলছেন তিনি যে মনে হচ্ছে তারা চুক্তি চায় না। যদি তারা চুক্তি না চায় বা চুক্তি না করে তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। যিনি বলছেন চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে ইরান,
তিনি আবার পরবর্তী বাক্যে বলছেন যে মনে হয় তারা চুক্তি চায় না। এ কেমন দ্বৈত নীতি, কেমন প্যারাডক্স, কি কথায় দ্বিচারিতা, অদ্ভুত কথা। তিনি কি সুস্থ মস্তিষ্কে বললেন নাকি অসুস্থ মস্তিষ্কে বললেন বোঝা মুশকিল। তবে